নমস্কার বন্ধুরা, আজকে একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি। বন্ধুরা, গিগ ইকোনমির প্রত্যক্ষ প্রভাব কি ভারতে সরকারি চাকরির ওপর পড়তে শুরু করেছে, এই টপিক নিয়ে আজকে আমার ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আপনারা হয়তো এই টপিক দেখে একটু অন্যরকম ভাবছেন যে এটা অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি, কিন্তু যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানানো সেটা সেই খবরটা আপনাদেরকে আমি প্রথমে দেখাবো। বন্ধুরা, গতকাল অর্থাৎ 13ই এপ্রিল একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে 9 from outside IAS to join as joint secretary in government। বন্ধুরা, গত জুলাই মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটি পরীক্ষা কন্ডাক্ট করেছিল। সেখানে যারা সরাসরি আইএস পরীক্ষা দিয়ে আসছে না, অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আসছে না, এরকম যারা ইমিনেন্ট, মানে যারা কোনো প্রাইভেট সংস্থায় এর আগে কাজ করেছে ডোমেন এক্সপার্ট হিসেবে, যেরকম আইআইটি, আইআইএম, অক্সফোর্ড এবং যারা ইউনাইটেড নেশন, কেপিএমজি এবং আদার অর্গানাইজেশন এরকম জায়গায় কাজ করেছে, যাদের কোনো একটা অন্য ব্যাকগ্রাউন্ড আছে, ধরুন ইকোনমিক্স বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার এরকম ধরনের, তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের কিন্তু ডাইরেক্ট জয়েন্ট সেক্রেটারি পোস্টে তারা রিক্রুটমেন্ট দিয়েছে। এরকম 9 জন গতকাল জয়েন করেছে। বন্ধুরা, এই খবরটা ভীষণ একটি, যেটাকে প্যারালাল এন্ট্রি বলা হচ্ছে, এই খবরটা ভীষণ ইম্পর্টেন্ট এই পরিপ্রেক্ষিতে, কারণ এরকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনও হয়নি। জয়েন্ট সেক্রেটারি যারা হন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা ভীষণ হাই পোস্টের অফিসার, অনেক সিনিয়র হন, অন্তত 25 বছরের এক্সপিরিয়েন্স যাদের সিনিয়রিটি থাকে তারাই হতে পারেন আইএস। ফলে এরকম পোস্টে যখন বাইরে থেকে প্রাইভেট অর্গানাইজেশনের লোককে, এটা আমেরিকাতে হয়ে থাকে, যেখানে কোনো এমিনেন্ট কোনো ফিল্ডের লোককে সেখানে সেক্রেটারির পোস্টে তাদের রিক্রুটমেন্ট করা হয়, সেই ধাঁচে কিন্তু ভারতেও সেই রিক্রুটমেন্ট শুরু হলো। বন্ধুরা, এই ঘটনাটি এটি ভীষণ একটা দিশের নির্দেশ করছে। প্রথমেই বলে রাখি যে গিগ ইকোনমি কি, যে কথা আমি দিয়ে শুরু করলাম, যে ভারতবর্ষও কি গিগ ইকোনমির একটা পার্সপেক্টিভ শুরু হচ্ছে। প্রথমে বলে রাখি, গিগ ইকোনমি এটা একটা খুব চলতি কথা এখনকার যুগে, যেখানে বলছে যে কোনো চাকরি পার্মানেন্ট নয়। বন্ধুরা, আমরা সরকারি চাকরি বলতে যা বুঝে থাকি যে একটা চাকরিতে আমি ঢুকলাম, সেই চাকরিটা আমার আপ টু দ্য রিটায়ারমেন্ট, এজ অফ দ্য রিটায়ারমেন্ট, যেটা 60, কোনো ক্ষেত্রে 62, কোনো ক্ষেত্রে 65, কোনো ক্ষেত্রে 58, এইভাবে আমি সেই বছরটা, সেই এতগুলো বছর আমি চাকরি করতে পারবো, যদি না কোনো রকম আদার প্রবলেম হয়। ফলে সেই কনসেপ্টটা কিন্তু এখন আর থাকছে না। বন্ধুরা, গিগ ইকোনমির কনসেপ্ট হচ্ছে যে আপনি যে চাকরি আজকে করছেন, এটা হতেই পারে যে 2 বছর বাদে কি 5 বছর বাদে আপনাকে অন্য চাকরি করতে হবে, আইদার সেই চাকরিটা থাকবে না বা সেই চাকরিটা থেকে আপনাকে অন্য জায়গায় মাইগ্রেট করে যেতে হবে। এটা একটা গ্লোবাল ট্রেন্ড, যেখানে গিগ কথাটা এসছে যখন যারা গিগ পারফরমেন্স করে থাকে, যে কোনো পার্টিতে বা কোনো ক্লাবে, যারা আজকে এই ক্লাবে গান গাইছে, কালকে অন্য ক্লাবে গান গাইছে, এই যে একটা গিগ পারফরমেন্স করে থাকে, কোনো নিশ্চয়তা নেই, আজকে এখানে গাইছে কালকে ওখানে গাইতে পারে, সেই গিগ পারফরমেন্স থেকে এই কথাটা এসছে গিগ ইকোনমি। ফলে এটা একটা এই ধারণাটা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে প্রবেশ করছে। বন্ধুরা, প্রাইভেট জবের ক্ষেত্রে এই নিয়মটা গোটা ওয়ার্ল্ডে অনেক দিন ধরেই ছিল। বন্ধুরা, আপনার প্রাইভেট জবের ক্ষেত্রে দেখতে পারেন যে আজকে এই একটা কোম্পানিতে আজকে একজন আছে, সেখান থেকে বেটার স্যালারি পেল, সে অন্য কোম্পানিতে শিফট করে গেল, বা হয়তো অন্য ধরনের কোম্পানিতে শিফট করে গেল। কিন্তু ভারতে সরকারি চাকরির ক্ষেত্রে এই ঘটনাটা একটা নতুন পথের দিশা দেখাচ্ছে, যেখানে প্রাইভেট জায়গা থেকে কিন্তু লোক আসছে এবং সিনিয়র লেভেলে কিন্তু সেখানে তারা বসছে। ফলে বন্ধুরা, এই কথাটা আপনাকে মাথায় রাখতেই হবে যে মানে এটা একটা নতুন ট্রেন্ড সেট করা হলো, যেখানে এটা বুঝতেই হবে যে যারা সরকারি চাকরি একবার পেয়ে যাচ্ছে, বা যারা আইএস হয়ে যাচ্ছে, বা কোনো সিভিল সার্ভিস পেয়ে যাচ্ছে, WBCS হয়ে যাচ্ছে, তাদের চাকরিটা সারা জীবন থাকবে, বা তারা সেইভাবে সারা জীবন একই চাকরি করতে পারবে, এই ধারণাটা কিন্তু থাকছে না। যেভাবে র্যাপিডলি সিনারিও চেঞ্জ হচ্ছে গোটা ওয়ার্ল্ডের, এবং সেখানে সরকারি চাকরির ক্ষেত্রেও সেই চেঞ্জেসটা আসছে, সেই ধারণাটা থেকে বলতে হবে যে আজকে আমি যে কাজটা করছি, এই কালকে আমি সেই কাজটা আমার নাও করতে হতে পারে, আমাকে অন্য নতুন ধরনের কাজ করতে হতে পারে। এই মাইন্ডসেটটা কিন্তু বন্ধুরা প্রথম থেকে আপনাদের থাকতে হবে।
সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্রথমত নতুন কোনো চাকরি আপনি পাবেন না, দ্বিতীয় কথা হচ্ছে একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে শিফট করাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাবে। বন্ধুরা, এরকম পরিস্থিতির সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন, এটা একটা খুব বড় প্রশ্ন। আমাকে বহু লোক প্রশ্ন করে যে আমি যখন চাকরি পাচ্ছি না, বা আমার একটা চাকরি, যে চাকরিটা করছি সেই চাকরিটা হয়তো আর কিছুদিন বাদে থাকবে না, বা আমাকে অন্য চাকরিতে শিফট করতে হবে, এই পরিস্থিতিতে আমাকে কিভাবে আমি মানিয়ে নেব। বন্ধুরা, এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে গেলে সবসময় আপনার স্কিল যেটা আছে সেটাকে বাড়িয়ে যেতে হবে, এবং সেই স্কিল লেভেল যদি আপনি বাড়াতে না পারেন, আপগ্রেড না করতে পারেন, আপডেট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে অন্য নতুন কোনো চাকরি করতে পারাটা সম্ভব নয়। আমি কিছুদিন আগে বিখ্যাত হিস্টোরিয়ান ইউভাল নোহা হারারির একটা ইন্টারভিউ দেখছিলাম। সেখানে উনি বলছেন যে আগে যে চাকরির ধরনটা ছিল অনেকটা পার্মানেন্ট একটা বিল্ডিংয়ের মতো, পাকা বাড়ির মতো, যেখানে অনেক গভীরে ভিত করে সেই বিল্ডিংটা করতে হতো, কিন্তু এখন চাকরির ধরনটা হয়ে গেছে একটা তাঁবুর মতো। আজকে আমি তাঁবুটা খাটালাম, এটা হতে পারে আজকে তাঁবুটা, কালকে আমাকে তাঁবুটা গুটিয়ে নিয়ে অন্য আরেকটা জায়গায় আমাকে তাঁবু খাটাতে হতে পারে। ফলে সেই মানসিকতার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু নিজের স্কিল সেটটা সেটাও কিন্তু সবসময় বাড়াতে হবে। বন্ধুরা, সেটা যদি আপনি না বাড়াতে পারেন, আপগ্রেড না করতে পারেন, আপনার পক্ষে নতুন চাকরি খোঁজা এবং পরবর্তী সময় নতুন অন্য চাকরি পাওয়ার সুযোগ এবং স্কোপ সবই কমে যাচ্ছে। বন্ধুরা, যে তিনটে ধরনের স্কিল কিন্তু আপনাকে সবসময় রাখতে হবে, এবং সেটা যেই স্কিল আপনাকে, তিন ধরনের স্কিল আপনাকে নার্চার করতে হবে। প্রথম হচ্ছে ফাউন্ডেশনাল স্কিল। যে ফাউন্ডেশনাল স্কিল মানে আমরা যখন পড়াশোনা করি ছোটোবেলা থেকে যে ফাউন্ডেশনের ওপরে যে বেসিক স্কিল যেগুলো আমাদের থাকে, প্রথম হচ্ছে লিটারেসি, যেটা পড়তে পারা, লিখতে পারা, এইটা হচ্ছে বেসিক স্কিল। নিউমেরেসি, একটা বেসিক অঙ্ক করতে পারা, যাদের একটা সামান্য মানে যে বেসিক যে নিউমেরেসি স্কিলটা, অঙ্কের যে স্কিলটা, ক্যালকুলেশনের যে স্কিলটা, বেসিক স্কিল, সেটা কিন্তু আমাদের থাকতে হবে। সেটা যাদের, যখন আপনার যদি নিউমেরেসি স্কিল না থাকে, আপনি কোনো কম্পিউটার কোর্স বা কোনো অ্যালগোরিদম বা কোড রাইটিং, সেটা আপনার অসুবিধা হবে। ফলে নিউমেরেসি স্কিল আপনাকে থাকতে হবে। আর ডিজিটাল লিটারেসি মানে হচ্ছে এখনকার দিনে যেটাকে আমাকে বলবো, যেটা বেসিক কম্পিউটার স্কিল, কোনো পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, এই ডকুমেন্টগুলো অ্যাক্সেস, এইগুলোর বেসিক স্কিল অন্তত আপনাকে থাকতে হবে। ওয়েব সার্চিংয়ের বেসিক স্কিল, ওয়েব টুলসের বেসিক স্কিল আপনাকে থাকতে হবে। ডিজিটাল লিটারেসি, এটা যদি আপনি না থাকেন, আপনি কিন্তু কোনো চাকরির ক্ষেত্রে, এখন যেরকম চাকরির বাজার হয়ে গেছে, যাদের এই স্কিলগুলো না থাকছে তারা কিন্তু কোনো রকম চাকরি ভালো করে করতে পারছে না, এবং নতুন চাকরিও তাদের পক্ষে পাওয়া ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। These are essential for further learning, employment and civic engagement. Digital literacy include the ability to use technology. Digital literacy আপনি যদি না থাকেন, আপনি নতুন কোনো টেকনোলজি আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। এখন যেভাবে নতুন ধরনের, এমনকি মোবাইল ফোন, স্মার্টফোন এসে যাওয়ার পরে এত রকমের রোজ নতুন আপডেট আসছে, নতুন টেকনোলজি আসছে, নতুন অ্যাপস আসছে, সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না জানেন, বেসিকলি ডিজিটাল লিটারেসি আপনি যদি না থাকেন, তাহলে কিন্তু সেটার সঙ্গে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না, এবং কোথাও গিয়ে একটা স্কিল গ্যাপ থেকে যাবে। সোশ্যাল এবং ইমোশনাল স্কিল নিডেড টু সেফলি নেভিগেট দ্য ডিজিটাল স্পেস, এবং আপনাকে একটা সোশ্যাল এবং ইমোশনাল স্কিলও কিন্তু আপনার থাকতে হবে। আপনি যদি খুব ইমোশনাল মানুষ হন, খুব তাড়াতাড়ি রেগে যান, বা খুব তাড়াতাড়ি দুঃখ পান অন্যের কথায়, তাহলেও কিন্তু আপনার প্রবলেম আছে। সেই ইমোশনাল এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, সেটাও একটা ইমোশনাল স্কিলের মধ্যে পড়ে। ফলে এই যেগুলো বললাম আমি, লিটারেসি, নিউমেরেসি, ডিজিটাল লিটারেসি এবং ইমোশন এবং সোশ্যাল স্কিল, এগুলো হচ্ছে গিয়ে বেসিক স্কিল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফারেবল স্কিল, যেটাকে বলা হচ্ছে। ট্রান্সফারেবল স্কিল কাকে বলছে? ক্রিটিক্যাল থিঙ্কিং। কোনো একটা জিনিসকে, যারা কোনো একটা চাকরিতে ঢুকলো, কিন্তু যাদের হয়তো বেসিক স্কিলটা, ফান্ডামেন্টাল স্কিলটা সবার আছে, কিন্তু তারপরে ট্রান্সফারেবল স্কিলটা কারোর বেশি, কারোর কম থাকছে। ক্রিটিক্যাল থিঙ্কিং কাকে বলে? কোনো একটা প্রবলেম নিয়ে আপনি খুব জটিলভাবে ভাবতে পারেন, সেখান থেকে কীভাবে সলিউশন বের করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রবলেম সলভিং, কোনো একটা প্রবলেম আপনাকে দেওয়া হলো, সেটাকে আপনি কীভাবে সলভ করবেন। আপনি একটা কোম্পানিতে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, সেই প্রবলেমটাকে আপনি কীভাবে ট্যাকেল করছেন, সেই ব্যাপারগুলো।
কমিউনিকেশন এবং কনফিডেন্স। কমিউনিকেশন হচ্ছে সবথেকে বড় এখনকার স্কিলের মধ্যে পড়ে। আপনি কারোর সঙ্গে কীভাবে কথা বলছেন, সেটা পাবলিক হতে পারে, সেটা ক্লায়েন্ট হতে পারে, সেটা আপনার সিনিয়র অফিসার হতে পারে, আপনার সিনিয়র স্টাফ হতে পারে, আপনি আপনার বস হতে পারে, আপনি যার সঙ্গে যেভাবে কথা বলছেন এবং যতটা কনফিডেন্সের সঙ্গে কথা বলছেন, এই সমস্ত জিনিসটা এইটাকে বলছে ট্রান্সফারেবল স্কিল। এভরিওয়ান নিডস দিস স্কিলস টু ফাংশন এফেক্টিভলি ইন দ্য হোম, অ্যাট স্কুল, ইন দ্য ওয়ার্ক প্লেস। ফলে এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। ফলে এটা যদি আপনি করতে পারেন এবং তাহলে কিন্তু আপনার যে কোনো চাকরি পেতে এবং অন্য চাকরিতে শিফট করতে কিন্তু খুব সুবিধা হবে। ফলে ফান্ডামেন্টাল স্কিল এবং ট্রান্সফারেবল স্কিল, এই দুটো স্কিল কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো চাকরি আপনি পাবেন না বর্তমান যা যুগ হয়ে গেছে। এরপরে থার্ড আসছে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কিল। টেকনিক্যাল স্কিল এবং ভোকেশনাল স্কিল হচ্ছে আপনি যদি কোনো চাকরি না করে থাকেন বা আপনি যদি কোনো চাকরি করতেও থাকেন, তাহলেও কিন্তু আপনাকে টেকনিক্যাল এবং নিজের ভোকেশনাল স্কিল কিন্তু সব সময় বাড়িয়ে যেতে হবে। এমন হতে পারে আপনার হয়তো ফান্ডামেন্টাল স্কিল আছে, আপনি ভালো কথাও বলতে পারেন, আপনি প্রবলেম সলভিংও ভালো করতে পারেন, কিন্তু কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে আপনার কিন্তু সেখানে সেই টেকনিক্যাল স্কিলটা আপনার নেই, ফলে সেই চাকরিটা আপনি কিন্তু ভবিষ্যতে পাবেন না। ফলে নিজের টেকনিক্যাল স্কিল সবসময় বাড়িয়ে যেতে হবে আপনাকে। ফলে এই তিনটে জায়গা যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, এবং সেটা স্কুল লেভেল থেকে, সেটা স্কুল পাস করার পরে, কলেজে পড়ার সময় থেকে, বা কলেজ পাস করার পরেও আপনি এটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। শুধু চাকরি পেতে অসুবিধাই হবে না, সেই যে চাকরিটা আপনি পাবেন সেখান থেকে আরও বেটার চাকরি। গিগ ইকোনমির এটাই নিয়ম যে আপনি সেখান থেকে যদি ভালো কাজ শিখে থাকেন, তাহলে আপনি কিন্তু বেটার চাকরি আরও পেতে পারেন। সেটা সরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, সেটা প্রাইভেট চাকরির ক্ষেত্রে হতে পারে। ফলে সেই জায়গাটা আপনি পেতে পারেন। আপনাকে কিন্তু টেকনিক্যাল ভোকেশনাল স্কিল সবসময় আপগ্রেড করে যেতে হবে। আপনারা যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট www.pbssd.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা উৎকর্ষ বাংলা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, সেখান থেকে কিন্তু আপনারা পিবিএসএসডির যত কোর্স হয়, কি টেকনিক্যাল কোর্স, কোন কোর্স, এবং সেখান থেকে আপনার এরিয়ায় কোন ট্রেনিং সেন্টারে আপনি ফ্রিতে ট্রেনিং পেতে পারেন, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু আপনি এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যেতে পারেন। পিবিএসএসডির এবং উৎকর্ষ বাংলা নিয়ে একটি ডিটেল ভিডিও আমি এর পরে নিয়ে আসছি বন্ধুরা। ফলে যে গিগ ইকোনমির কথা দিয়ে আমি শুরু করলাম এবং একটা মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, যে পরবর্তী সময়ে সরকারি চাকরি স্কোপ আস্তে আস্তে কমে যাবে এবং সেখানে একটা গিগ ইকোনমির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো চাকরি পার্মানেন্ট নয়। সেই জায়গায় আপনাকে মানিয়ে নিতে গেলে কি কি করতে হবে সেটা আমি বললাম এই ভিডিওর মাধ্যমে। এর পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমি পিবিএসএসডির মাধ্যমে আপনি বা উৎকর্ষ বাংলার মাধ্যমে আপনি কোন কোন আপনার এরিয়াতে কোন কোন ট্রেনিং সেন্টার আছে এবং কি কি কোর্স আপনি করতে পারেন, কোন কোর্স আপনার পক্ষে করা সুইটেবল এবং কোন কোর্স করলে আপনার চাকরি পাওয়া এবং কাজ পাওয়া সুবিধাজনক, সেগুলো নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। খুব ভালো থাকুন বন্ধুরা। নমস্কার। বন্দে মাতরম।